পরে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন হাইকোর্ট। খালাস পান মামলার ৪৫ আসামি। বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন, বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের দেয়া রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে বুধবার। এখানে প্রধানমন্ত্রীর তৎপরতা সম্বন্ধে পর্যবেক্ষণ আছে। উনি সময় উপযোগীভাবে পদক্ষেপ নিয়েছেন। উনি পদক্ষেপ না নিলে এটা হয়তো আরো খারাপ হতো, সারা দেশে এটা ছড়াতে পারত। যারা খালাস পেয়েছেন তাদের ব্যাপারে আপিল করা হবে। কিন্তু মাত্র ৩০ দিনে বিচার বিভাগের ইতিহাসের রেকর্ড সৃষ্টিকারী ২৯,০৫৯ পৃষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা কি সম্ভব? সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শক্রমে এবং সম্ভব হলে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে আমরা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তার অনুমতি নিয়ে কি প্রক্রিয়া আপিলগুলো হবে এটা আমরা সিদ্ধান্ত নেব। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, পিলখানায় বিদ্রোহী জওয়ানরা নিরস্ত্র সেনা কর্মকর্তা তাদের স্ত্রী ও পরিবারের সদস্যদের উপর যে লোমহর্ষক হত্যাযোগ্য ও পাশবিক নির্যাতন করেছে তা পাক হানাদার বাহিনী নৃশংসতাকেও হার মানিয়েছে। তখনকার বিডিআরের দীর্ঘদিনের ক্ষোভ কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা ও বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট এবং শেখ হাসিনার ৪৮ দিনের নতুন সরকারকে উৎখাতের জন্য একটি স্বার্থান্বেষী মহল ইন্ধন জুগিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সতর্ক হওয়ার সুপারিশ করেছেন। বিজিবির সদস্যদের পদোন্নতি, বেতন, ভাতা, রেশন, ছুটি, আবাসিক সমস্যা, চিকিৎসা ও সন্তানদের শিক্ষা গ্রহণের সুবিধা সহ অন্যান্য ক্ষেত্রে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানে মন্ত্রণালয় সহ সরকারের সময় উপযোগী ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছেন হাইকোর্ট। এছাড়া ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পিলখানার অস্ত্রাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সেনা কর্মকর্তা সহ নিহতদের সন্তান বা পরিবারের উপযুক্ত সদস্যদের আর্থিক, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিধানে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং শুরুতে যে কথাটি বলেছিলাম যে আসলে এই ৩৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত যে অবজারভেশন পেপারটি আমাদের সামনে আছে এবং আমার কাছে মনে হয়েছে বা বাংলাদেশের যে কোনো সাংবাদিক কিংবা গবেষক সেটির একটি ঐতিহাসিক দলিল। আমি আমাদের আজকের অনুষ্ঠানটি আমি মাননীয় আমাদের এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আমি শুরুতে আপনার কাছে যে জিনিসটি বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন, বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার যারা এই পর্যবেক্ষণগুলো দিয়েছেন চূড়ান্ত রায়ের, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আসলে বাংলাদেশটি কেন সৃষ্টি হলো, মুক্তিযুদ্ধের চেতনাটি কোথায় এবং সেই চেতনাটি কারা ধ্বংস করেছে এবং কোন প্রেক্ষিতে কারা লাভবান হতো এই হত্যাকাণ্ড বা এই বিদ্রোহটি যদি সফল হতো, কিংবা মাত্র শেখ হাসিনার যে খুব অল্প দিনের সরকারটি ছিল সেই সরকারটি যখন তাদের হটাইয়ে দেওয়া যেত তাহলে কারা সুবিধা বা পেত। যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস, যে জেল হত্যা, ২১ আগস্ট, সমস্ত কিছু কিন্তু এই পর্যবেক্ষণে এসছে। আমার কাছে মনে হয়েছে যে এত সুচিন্তিত পর্যবেক্ষণ খুব কম পাওয়া যায়। আপনার কি মত স্যার? এই রায়টিকে ঐতিহাসিক রায় বলেই বর্ণনা করতে চাই, যদিও ২৯,০০০ পৃষ্ঠার রায় পড়ার সুযোগ হয়নি, কিন্তু যে পর্যবেক্ষণগুলো আছে সেগুলো দেখার আমার সুযোগ হয়েছে। কয়েকটি পর্যবেক্ষণের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। তার একটি হলো এই ৩ জন বিচারপতি যে কথাটি উল্লেখ করেছেন যে এর পিছনের ঘটনা তল্লাশি করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করা উচিত। আমি এর সাথে ১০০% একমত। কারণ দেখুন, যেদিন এই ঘটনা, এই কি বলে পৈশাচিক ঘটনা যেদিন ঘটে, নারকীয় হত্যাকাণ্ড যেদিন ঘটে, সেদিন আমরা জানি ইটস অন রেকর্ড যে খালেদা জিয়া ঘটনা ঘটার আগেই কিন্তু বাড়ি থেকে চলে গেছেন, তার ক্যান্টনমেন্টের বাসা থেকে উনি বেরিয়ে গেছেন এবং উনি সারাদিন আর ফেরেননি। এটা কিন্তু রেকর্ডে আছে এবং রেকর্ডে এটাও আছে যে ওই দিন বেশ কয়েকবার তার ছেলে তারেক জিয়া লন্ডন থেকে খালেদা জিয়াকে বহুবার ফোন করেছিলেন। তো এটা তার মানে খালেদা জিয়া অন্তত মিনিমাম যেটা উনি জানতেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ তিনি বাড়ি ছাড়লেন কিন্তু এই পৈশাচিক ঘটনা ঘটার আগেই। সুতরাং
এর মধ্যে যে একটা গভীর ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। আমি আইনজীবী, আইনজ্ঞ হিসেবে যেটা বলতে চাই যে প্রিজাম্পশনটা অত্যন্ত ইজি, যে তার সম্পৃক্ততা ছিল, অন্তত মিনিমাম উনি জানতেন। আমি আরও বলবো যে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার ঘটনা, ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা এবং নেত্রীর উপর, মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে ১৯ বার আক্রমণ চালানো হয়েছে, এই সব ঘটনায় একই সূত্রে গাঁথা। অর্থাৎ ১৯৭১-এর পরাজিত অপশক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনায় এখনও আস্থা রাখতে পারে না, যারা একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশের সৃষ্টি কোনোদিন মেনে নিতে পারেনি, পাকিস্তান ভেঙে যাওয়া মেনে নিতে পারেনি, এই অপশক্তি কিন্তু একের পর এই আমি একটা জিনিস আমার হাতে যে কথা বলছিলাম যে প্রায় ৩৪ পৃষ্ঠার রায়ের যে অবজারভেশন পেপারটি, সেটির ২১ পৃষ্ঠার দুটি লাইন শুধু আপনাকে একটু পড়ে শোনাতে চাই। সেখানে বলছেন যে বিচারপতিগণ তাদের অবজারভেশনে বলছেন যে বেসামরিক ব্যক্তিরা বিদ্রোহের সমর্থনে দিনব্যাপী মিছিল করেছে, তারা স্লোগান দিয়েছে বিডিআর জনতা ভাই ভাই, সেনাবাহিনীর বিচার চাই। এই অবস্থা বিদ্রোহীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্রোহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলে জনগণ তাদের পাশে আছে, এই যুদ্ধে তারা বিজয়ী হবে। ইন্ধনদাতা গোষ্ঠী ২ দিন ব্যাপী স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহীদের উৎসাহ জুগিয়েছে, তারা বিদ্রোহীদের খাবার সরবরাহ করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এরা কারা? ওরা সরকার পতনের জন্য স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করেছে। আপনি দেখুন, অর্থাৎ এই অবজারভেশনটি নিয়ে আমি শুনবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, দিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, ষড়যন্ত্র, বিচারহীনতা ও রাজনীতি আমাদের আজকের শিরোনাম। স্যার, বিরতির আগে যেই জায়গাটিতে ছিলাম, যে অর্থাৎ 2 দিন ব্যাপী যারা খাবার দাবার দিল তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, এবং আদালত কিন্তু পর্যবেক্ষণে সেটি বলেছে যে সেই জায়গাটিতে বাংলাদেশের গণমাধ্যমও খোঁজ করেনি বা অন্য কেউ সেটি নিয়ে তদন্ত বা তদন্ত কমিশনের কথা আপনি হয়তো বলছেন। আপনার কাছ থেকে এটি ভালো মতো শুনবো যে সেটি কেন, আপনি ভাবতে থাকুন। মুরাদ ভাই, একটা বিষয় যে আদালতের পর্যবেক্ষণে একটি পরিষ্কার বিষয় উঠে এসছে, আমি যদি একটু সার কথাটি বলি, যে সেই সময়ে বাংলাদেশের গণমাধ্যমের যে ভূমিকা, সেটি কিন্তু এই বিডিআর বিদ্রোহ নানাভাবে উস্কে দিয়েছে। সেই পর্যবেক্ষণে বলা হয়েছে যে তারা বুঝেই হোক না বুঝেই হোক এমন এমন সংবাদ পরিবেশন করেছে যার প্রেক্ষিতে সীমান্ত অঞ্চলের আরো প্রায় ২৮ থেকে ৩৫টি কেন্দ্রে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ বা কোনো না কোনো ইন্ধন না থাকলে এটি হওয়ার কথা না। অর্থাৎ গণমাধ্যমেও অনেকেই এই বিষয়গুলির সাথে সম্পৃক্ত ছিল, সেটিও তদন্ত হওয়া উচিত। কি বলবেন? ধন্যবাদ আপনাকে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি দেখেছে। তো আমি সাধুবাদ জানাই যে এত দীর্ঘ একটি রায় ঘোষণা করেছেন মাননীয় 3 জন বিচারপতি, এবং যে নৃশংস বর্বরচিত পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে। মাত্র 48 দিনের সরকার, যে সরকার বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত কাঙ্ক্ষিত প্রত্যাশিত সরকার, যারা জনগণের প্রতি কমিটমেন্ট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে মাত্র 48 দিন অতিক্রম হলো না, এদেশের মানুষ অবাক বিস্ময়ে দেখলো যে ডাল ভাত এই কার্যক্রমের নামে। এই বিষয়গুলো তো আমরা মোটামুটি কম বেশি জানি, কিন্তু গণমাধ্যম সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কথিত দাবি আদায়ের নামে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে এই বিদ্রোহকে আরো উস্কে দিয়েছে। একদম পরিষ্কার ভাবে বলছে যে নগ্ন ভাবে এটিকে সমর্থন দিয়ে রাতের পর রাত টক শো চালিয়ে আমাদের প্রখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা, নাম বললে সবাই তাদেরকে চিনবেন, তাই না? তো এই যে বিষয়গুলো, যে তারা একেবারে প্রথিতযশা সাংবাদিক এক একজন, তাই না? তো সবকিছু মিলে যেই জায়গাটি থাকে, তাহলে দায়িত্বশীলতার কোথায়, জায়গাটি কোথায়? কিংবা এই ঘটনা থেকে আপনারা যারা তথ্য মন্ত্রণালয় বা গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন, আপনারাই বা কি শিক্ষা নিলেন?
এখানে এই বিষয়টির অবতারণাই আমি করতে চাচ্ছিলাম। প্রেক্ষাপট এর বিবেচনায় এখানে কিন্তু শুধু বিডিআর বিদ্রোহ, যারা বিদ্রোহ এর নামে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের সবচেয়ে মেধাবী আমাদের সেনা কর্মকর্তা যে 57 জনকে নির্মমভাবে তাদের পরিবারের উপর অত্যাচার, পাশবিক নির্যাতন চালিয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ড করেছে। এটা কি শুধু বিডিআর বিদ্রোহের নামে আমি ব্যাখ্যা করতে রাজি না। এখানে যে অবজারভেশনটা 34 পৃষ্ঠার একটা অনেক বিশাল একটা অবজারভেশন এখানে এসছে, যে গণমাধ্যমে যেভাবে তখন গণমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব বা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে যারা পরিচিতি যারা লাভ করেছেন, তারা যেভাবে কথা বলেছেন রাতের পর রাত বা সারা রাত ধরে, সেই কথাগুলো এই বিদ্রোহকেই সমর্থন করে বলে আমার ধারণা। এবং তারা বুঝে কিংবা না বুঝে যেভাবেই তারা কথা বলুক না কেন, এই বিদ্রোহকে উস্কানি দেওয়ার মতো মানসিকতা যারা পোষণ করে, তৎকালীন সময়ে সেই 25 এবং 26 ফেব্রুয়ারি যারা গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যারা কথা বলেছেন, লিখেছেন, মতামত প্রকাশ করেছেন, মতামত দিয়েছেন, যে মতামতগুলো সেই বিদ্রোহের পক্ষ সমর্থন করে বলে প্রতীয়মান হয়, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি নিজেও মনে করি। আমি তৎকালীন সময়ে জাতীয় সংসদের প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য 141 জামালপুর 4 নির্বাচনী এলাকা থেকে আমি নৌকা প্রতীকে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে সেই নৌকা প্রতীক পাই এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসে। আপনি জানেন যে আমাদের 300 আসনের মধ্যে 270টি আসনে আমরা বিজয় লাভ করি, যা বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় 1970-এর যে সাধারণ নির্বাচন, তারপরে এইটা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই বিজয় আমাদের 71-এর পরাজিত শক্তিকে নাড়া দিয়েছিল ভীষণভাবে। তারা চিন্তাও করতে পারে নাই যে এত বিপুল ভোটের ব্যবধানে, এত মেজরিটি আসন জয় করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসবে। যে কথাটি বলতে চাই যে আসলে আমাদের এই সমস্ত ঘটনা থেকে আমরা কি শিখব, সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশেও যখন আমরা দেখি যে একেবারে অপপ্রচার কিংবা গণমাধ্যম কিংবা মানে সেই সময়কার যারা সাংবাদিক এখনো যারা আছেন, যে যারা কোনো কিছু বুঝুক আর না বুঝুক, কোনো বিষয়ে সত্যতা যাচাই করুক বা না করুক, কিন্তু কথা বলতেই হবে, কিংবা আবার সেটি নিয়ে প্রশ্ন উঠলে যে গণমাধ্যমের স্বাধীনতা গেল গেল গেল, এরকম একটি বিষয়। নিশ্চয়ই কাজল ভাই আছেন, কাজল ভাই যোগ করবেন, কিন্তু তার আগে ছোট্ট করে আপনি কিছু বলবেন কিনা আমরা কাজল ভাইয়ের কাছে যেতে চাই। না, আমরা আসলে এই যে এই ধরনের অপচেষ্টাকারী যারা, তাদের বিষয়ে আমরা চাই যে এদেরকে বিচারের আওতায় আনা হোক। কারণ কি মানসিকতা নিয়ে তারা কখন কিভাবে কথা বলবে, আবার একদিন পরে যখন পরিস্থিতির পরিবর্তন হবে তখন আবার ভুল পাল্টিয়ে আরেকভাবে কথা বলবে। মিডিয়া বা সাংবাদিকতা কিংবা গণমাধ্যম, এই শাখাগুলোতে আমরা যারা কথা বলি, কাজ করি, তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এবং সুস্থভাবে ঠান্ডা মাথায় বিবেচনা করে কথা বলা উচিত। নতুবা ওই পরিস্থিতির সময় যেভাবে কথাগুলো বলেছেন অন রেকর্ড, সেটা আমরা বিচার বিশ্লেষণ করে তাদের বিষয়ে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়, সরকারকে এই বিষয়ে এখন ভাবতে হবে বলে আমি মনে করি। কাজল ভাই, আমরা পর্যবেক্ষণগুলো নিয়ে করছিলাম এবং বারবার বলার চেষ্টা করছি যে এখানে এমন কিছু তথ্য বিষয়গুলো আছে যে আমরা হয়তো অনেক সময় সেগুলো নানাভাবে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু রিটেন ফরম্যাটে একেবারে একটা গভীর উপলব্ধি থেকে কিন্তু আমাদের এই শ্রদ্ধেয় 3 বিচারক কিন্তু সেই পর্যবেক্ষণগুলো এসছেন। 75-এর 15ই আগস্টের কথা এখানে আছে, 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের কথা, এবং আছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা। অর্থাৎ এত বড় হত্যাকাণ্ড ঘটনার পরও যে দেশে বিচার হয় না, সে দেশে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো, অর্থাৎ যা কিছু করে পার পেয়ে যাওয়া হবে এবং এটি নিয়ে কোনো আলোচনাও হবে না বা আলোচনাও কেউ করবে না, অর্থাৎ সাধারণ মানুষের কাছে ওই বার্তাগুলো পৌঁছবে না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে এর পিছনে অনেক বড় রাজনীতি। আদালত যখন এরকম পর্যবেক্ষণ দেন তখন কিন্তু ভাবতেও ভালো লাগে যে আসলে এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত। আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমি একেবারে ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। আমাদের আজকের বিষয় ষড়যন্ত্র, বিচারহীনতা ও রাজনীতি। কাজল ভাই, আপনার কাছে যেমনটা বলছিলাম, রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে ৭৫-এর জাতির পিতাকে হত্যা, ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যা, পরবর্তীতে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, পরবর্তীতে নানা পর্যায়ে আরো মানুষকে হত্যা, সেগুলোর বিচার না হওয়া, এবং পরবর্তীতে ২০০৫ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এই সব কিছুর যারা সুবিধাভোগী তারাই এই হত্যাকাণ্ডের পেছনে, একেবারে পরিষ্কারভাবে। কি বলবেন? এটা তো সত্যি কথা। সেটা হচ্ছে যে ষড়যন্ত্র এবং বিচারহীনতা যে রাজনীতি টপিকসে আজকে যে বক্তব্যগুলো আপনি বলছেন সময় উপযোগী, এবং আমি মনে করি এত বড় একটা বিশাল রায় হয়েছে, অ্যাটলিস্ট আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে বা আপনার মাধ্যমে আমরা কিছু বলতে পারছি। এটা আরো প্রচার বা এটার আরো বিকাশ ঘটানো, এখানে মাননীয় মন্ত্রী আছেন, তিনি কতটুকু কি করেছেন তিনি ভালো বলতে পারবেন। এই মামলাটা একটা ঐতিহাসিক মামলা হয়েছিল, এবং সেই মামলার মধ্যে 850 আসামিকে বিচারের সম্মুখীন করা একটা কঠিন কাজ ছিল, এবং 2300 আসামিকে সিআইডি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছিলেন। আমি প্রথম থেকে এই ঘটনার পরেই আমাকে ইনক্লুড করা হয়েছিল সিআইডির সাথে। তো সেই 2300 লোকের মধ্যে থেকে 850 লোক এবং বিভিন্ন ক্যাটাগরির লোক ছিল। আপনি জানেন নাসির উদ্দিন পিন্টু নামে বিএনপির তৎকালীন সাংসদ, এবং এই যে আপনি বললেন যে বিচারের মধ্যে, রায়ের মধ্যে এসছে এই কথাটা, যে 2 দিন তাদেরকে কারা খাদ্য দিল, বস্ত্র দিল, কারা মিছিল জনগণ পাঠালো, শুধু মিছিল দিবে। তো এগুলা এসছে আর কি, এগুলা রায়ের মধ্যেই এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আজকে যে বক্তব্যগুলি বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আমি মনে করি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ অত্যন্ত পরিশ্রম করে এই 850 আসামিকে বিচারের সম্মুখীন করে, এবং সবাই জানতো, আপনি শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের অনেক মানুষই জানতো যে এটা কোনোদিন বিচার হবে না, এবং কোনোদিন এই আসামিগুলোকে জজ কোর্ট তো দূরের কথা, হাইকোর্ট তো দূরের কথা, সুপ্রিম কোর্টের কাছাকাছি চলে এসছি আমরা, এবং সেখানে তাদের বিচারের দাঁড়গড়ায় আমরা দাঁড় করাতে পেরেছি। চার্জশিট হয়েছে, চার্জ হয়েছে, এবং তৎকালীন সময়ে আমরা এই ব্যক্তিদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তির আওতায় আমরা আনতে পেরেছি। একটা স্বস্তির ব্যাপার ঘটানো হয়েছে। তো বিচারহীনতার থেকে আমরা মুক্তি পেয়েছি, অ্যাটলিস্ট বিচারটাকে আমরা জায়গা মতো পৌঁছাইতে পেরেছি। তো তৎকালীন সময়ে এখানে একটা আলোচনার বিষয় এসছে, খুব আমার কাছে ভালো লেগেছে। সেটা হলো এই যে 49 দিনের সরকার, এবং এই 49 দিনের সরকারের মধ্যে এই আসামিগণ যে ঘটনা ঘটিয়েছে এবং যে ষড়যন্ত্র করেছে, এবং এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে দেখবেন 57 জন সেনা অফিসারকে হত্যা করে তারা দাবি আদায় করার জন্য গণভবনে পর্যন্ত গিয়েছে। এবং তখনকার দিনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা এবং তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং তৎকালীন সময়ে যে এটা এসছে যে সেনা কর্মকর্তাদেরকে জিম্মি করে যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করা। এবং আপনি জানেন এই কথাটা কতটুকু সত্য, যে এরা যখন দাবি আদায়ের জন্য গণভবনে গিয়েছিল, এবং তৎকালীন সময়ে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান যারা ছিলেন তাদেরকে বের করে তাদের সামনে তারা কথা বলবেন না। তার অর্থাৎ এই জাজমেন্টের মধ্যে উঠে এসছে যে বিডিআর, সেনাবাহিনীকে এবং বিডিআরকে সামনাসামনি যে সাংঘর্ষিকভাবে দাঁড় করিয়ে সারা বাংলাদেশের সার্বভৌমত্বের স্থিতিশীলতা নষ্ট করা, সরকার তো শেষ এবং মানুষও শেষ, এবং এটা গভীর ষড়যন্ত্রের মধ্যে তারা সেদিন। কাদের ভাই, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে নুরুল আনোয়ার আছে। স্যার, প্রায়শই আপনি খবরের কাগজে পোস্ট এডিটোরিয়াল লিখেন, আমরা প্রায়শই আপনার লেখা পড়ি। সে সময়ে যারা পোস্ট এডিটোরিয়াল লিখেছিল সেগুলি সম্পর্কেও কাগজে কথা আছে, বা তার বাইরেও অতি সম্প্রতি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিশিষ্ট জনরে, আমাদের সুশীল সমাজের যারা আছেন তারা প্রায়শই লিখেন, অবশ্যই লিখবেন। অনেকেই ভালো লিখেন, অনেকেই খারাপ লিখেন, সেটি বিচার্য বিষয় নয়। বিষয়টি হচ্ছে যে কি লিখবো কি লিখবো না, সেটি একটি অনেক বড় ঘটনা। এখন অতি সম্প্রতি নানান বিষয়ে আমরা দেখি, কিন্তু ৭৫-এর 15ই আগস্টের পর, কিংবা 21শে আগস্টের পর, কিংবা জেল হত্যা দিবসের পর, কিংবা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যখন জারি হলো যে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, তখন এই সমস্ত সুশীল সমাজের পোস্ট এডিটোরিয়াল লেখকরা
কোথায় ছিলেন? কি বলবেন এই প্রশ্নের উত্তরে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1975-এ যে ঘটনাটা ছিল, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদেরই বাংলাদেশকে আবার পিছনে নিয়ে এসে পরাধীন করার একটা চক্রান্ত ছিল। সেই চক্রান্তের সাথে কারা কারা জড়িত আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে ওই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত এদেরকে আমরা বিচার করলাম, কিন্তু আজকে পর্যন্ত তদন্ত কমিটি বা কমিশন করে আমরা বার করার চেষ্টা করিনি আসলে ঘটনার পিছনে মূল কুশলী কারা ছিল। এটা আমার দুঃখের বিষয়। এটা আসি, ওটা যদি বিচারটা হতো ঠিকভাবে যথাসময়ে, তাহলে নভেম্বর মাসের 4 নেতা জেলখানায় হত্যাটা হতো না। এটা না হলে আমরা যেটাকে আমরা বলি যে 2004-এর আমাদের 21 আগস্টের ঘটনাটা ঘটতো না। একটার সাথে একটা লিঙ্ক তো, যদি ওটা বিচার হয়ে যেত পরবর্তী কার্যক্রম করতে সাহস পেত না। এছাড়াও যে বাংলাদেশে বিভিন্ন সময় সেনাবাহিনী কিছু উচ্ছৃঙ্খল লোকজন বিভিন্ন সময় যে বিদ্রোহগুলি করেছিল সেগুলি করতে পারতো না। এখন আপনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে ওই সময়টা আমাদের বিভিন্ন মিডিয়ার আজকে যারা বড় বড় টাইকুন আমরা তাদেরকে বলি, তারা কোথায় ছিল এবং কী করেছিল, তাদের ভূমিকাটা কী ছিল, এটা তো আমরা সবাই জানি, এটা তো লিখিত আছে, কেউ তো ইচ্ছা করে লুকাতে পারবে না। স্যার আমরা সবাই জানি, সবাই জানবো, আলোচনা হবে, কিন্তু আবার দেখবো যে ওই সমস্ত লোকজনগুলোকে সমাজের নানান জায়গায় বা সরকারের নানান বিষয়গুলোতে, মাননীয় মন্ত্রী আছেন, মন্ত্রীও ভালো করে জানেন, হ্যাঁ, ওই লোকগুলোকেই দেখবো কুমির ছানার মতো একেবারে বারবার প্রতিটি জায়গায়। আসলে এটি সুবিধাবাদী রাজনীতির ফল কিনা সেগুলো আমরা নিশ্চয়ই কাজল ভাইয়ের কাছ থেকেও শুনতে চাই, এবং আমাদের সঙ্গে মানিক স্যার আছেন, নিশ্চয়ই মানিক স্যার এই প্রশ্নের উত্তর দিবেন। দেখুন, ওই সময়ে কতগুলো মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। অনেকে অনেক 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 পত্রিকায় এবং অনেক মানুষ এই কথাও বলতে শুনেছি আমরা যে সেই সময় সেই মিডিয়ার প্রাঙ্গণে সামরিক অভিযান চালানো উচিত ছিল। এটা অনেকেই বলেছে, অনেক পত্রিকাও বলেছে। স্যার আপনি তো অনেকটা ভদ্রচিত ভাবে, কিন্তু সেই সময়ে আমরা যারা টেলিভিশন টক শো গুলোর সামনে বসেছিলাম, আমাদের স্পষ্ট মনে আছে, আমাদের নিজস্ব আর্কাইভেও আছে যে পরিষ্কার করে বলছে যে কেন মিলিটারি সলিউশনে কেন যাচ্ছে না। এখন কনসিকুয়েন্সের উপরে যদি আপনি মানে তখনকার যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিতে বিডিআর জওয়ানরা যেভাবে কথা বলছিল এবং বিডিআর জওয়ানরা টেলিভিশনে যেভাবে সেখানে প্রচার হচ্ছিল, এবং তারা যে ঘটনাটা দেখেন, এতগুলি সেনা অফিসারকে হত্যা করে তারা দাবি আদায় করতে গেছে, কিন্তু দাবি গোপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই জিজ্ঞাসা করেছেন যে আমার অফিসাররা যেখানে তোমাদের কি অবস্থায় আছে, এবং তারা সেখানে জবাব দিয়েছে এই কথা বলে যে সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই নিরাপদে আছে। আমি সেই সময় একজন প্রখ্যাত সাংবাদিক, মানে আমরা আসলে নাম বলে সবাই চিনবেন, তারা বলছে যে কেন সরকার মেনে নিচ্ছে না, সরকার মেনে নেয়া, সেগুলো সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। আমি একটু অ্যাড করি, সেই সময় যদি সত্যি অপারেশন চালানো হতো তাহলে যে কি পরিস্থিতি হতো সেটা ভাবতে আমার সেই ধারাবাহিকতায় এই অবজারভেশনেই কিন্তু আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশেষ করে আজিমপুর, নিউ মার্কেট এবং সেই সমস্ত জায়গাগুলো কোথায় কোথায় তারা হামলা চালাবে সেটি তাদের সাক্ষ্য প্রমাণে তারা স্বীকার করেছে। যদি মিলিটারি সলিউশন যেত তাহলে এই বিষয়গুলো হতো। কিন্তু স্যার আপনার কাছে আমার সুনির্দিষ্ট একটি প্রশ্ন, যে 57 জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যাদেরকে হত্যা করা হলো, মহান মুক্তিযুদ্ধে 30 লাখ বাঙালি হত্যা করা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা অফিসারও 57 জন হত্যা করার সুযোগ পাকিস্তানিরা সাহস দেখায়নি কিংবা পারেনি, কিন্তু এই এক ঘটনায় 57 জন। এটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কুঠারাঘাত, এরকম অবজারভেশনে আছে। এটি আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। মুরাদ ভাই, একটা বিষয় যে এই যে প্রচারণার কথাটা আমরা একটু জোর দিতে চাই, যে এই বিষয়গুলো কারা করলো, অবজারভেশনে যেমন আছে, বা কারা সে সময় জনগণ সাপ্লাই দিয়েছিল, কারা মিডিয়ারদের লুঙ্গি গেঞ্জি দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল, এই সব কিন্তু আমরা জানিছি। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল এবং যারা পরপর 3 বার ক্ষমতায় আছে, প্রচারণায় কেন আপনারা এত বেশি দুর্বল? আপনার এই প্রশ্নের উত্তরে আমি এভাবে বলবো যে প্রচারণার ব্যাপারটা আমরা সবসময় এই ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছি। তবে আমাদের বিরোধী পক্ষ, যারা শত্রুপক্ষ, তাদের এখন একমাত্র কাজ হচ্ছে প্রচার এবং প্রচারণা চালানো। তারা রাজনীতির মাঠে দেউলিয়া। তাদের যিনি প্রধান সেনাপতি বেগম জিয়ার সেই কুলাঙ্গার পুত্র তারেক রহমান লন্ডনে বসে
লবিস্ট নিয়োগ করে তাদের যত লুটপাট করা অর্থ এবং বিদেশে পাচার করা যত অর্থ সবকিছু বিনিয়োগ করে এই সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত অপপ্রচার, প্রোপাগান্ডা, যা কিছু মিথ্যা প্রচার চালানো সম্ভব, লবিস্ট নিয়োগ করে তারা একেবারে ফেসবুক থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে তাদের সুনির্দিষ্ট মানুষ তারা নিযুক্ত করেছে, যাদের ফেসবুকে লাইক বেশি, ভিউয়ার্স বেশি, পেজে যারা অনেক বেশি সেলিব্রিটি, এই ধরনের লোক এবং এই বাংলাদেশ থেকে মিডিয়ায় পরিচিত ব্যক্তিদেরকে ভাড়া করে বিদেশে বসিয়ে লন্ডনে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার, আমাদের সরকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সরকার, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টি করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। একটা কথা পরিষ্কার বলতে চাই যে অপপ্রচার করে তারা কতটুকু অর্জন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই বিডিআর বিদ্রোহের ঘটনায় তার যে অসামান্য সাহসী ভূমিকা নিয়েছেন, অপপ্রচার কি টিকতে পেরেছে? আমার প্রশ্ন হলো যারা খাবার সরবরাহ আমি একটা বিষয় তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করি, এমপি বানিয়ে বিএনপি ওরা কি না করেছে বাংলাদেশে? নাসিরউদ্দিন পিন্টুর মতো টোকাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ক্যাডারদেরকে ইট কাঠ পাথর গুলি বোমা অস্ত্র সরবরাহ করত, তাদেরকে লালবাগের মতো জায়গায় তারা এমপি বানিয়ে তাদেরকে দিয়ে তাদের ওই টোকাই শ্রেণীর বস্তির লোকদের দিয়ে মিছিল করিয়ে বিডিআর বাঙালি ভাই ভাই এই অফিসারদের ফাঁসি চাই, এই সমস্ত কর্মকাণ্ড, খাবার সরবরাহ, কাপড় চোপড়, লুঙ্গি, পানি সরবরাহ কারা করেছে এটা তো প্রমাণিত। আজকে অবজারভেশনে সমস্ত কিছু আমাদের মাননীয় বিচারপতি যে একটি ভূমিকা নিয়েছে এর মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে। এই বিষয়গুলো যে আমরা বারবার বলছি, কিন্তু আমি যে জায়গাটিতে ফোকাস করতে চাই যে আপনি এবং আপনার দল এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক, গণমাধ্যমেই হোক বা অন্য জায়গায় প্রচারের জায়গাটি বা প্রচার কৌশল কোথায় আপনারা? যে একেবারে যে একটি টক শো হচ্ছে, আপনি আসছেন, আপনি কথা বলছেন, কিন্তু বিষয়টা কি এরকম নাকি অমর্ত্য সেনের বিখ্যাত একটি মন্তব্য, আমরা যদি মানুষের সম্ভাবনাকে নষ্ট করি, যে একটি অপপ্রচার করলে কি হয়, যে সমাজের যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবে তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তারা ভুল পথে যায় এবং তারা ভুল শিখে বড় হয়, এবং এই মানুষটিকে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে আরো অনেক বেশি সময় লাগা যায়। মানুষ যেহেতু অনেক বেশি সম্পদশালী একটি বিষয়, আমরা এই মানুষকে নষ্ট করছি, আপনারা বসে বসে দেখছেন। না, বিষয়টা মোটেই তা নয়। আমি একটা কথা বলি আর কি, মাননীয় মন্ত্রী আপনি আছেন, আমি একটা কথা বলি যে দেখেন তখন কিরকম অপপ্রচার হয়েছে। এখান থেকে এই বিডিআর এর মেইন হেডকোয়ার্টার যে পিলখানা ছিল, সেই পিলখানার থেকে সারা বাংলাদেশে যে যত বিওপি আছে এবং যে বিডিআর হেডকোয়ার্টারের বিভিন্ন সব যে অংশ, যে অফিসগুলি আছে বা যে বিডিআর যেখানে যে সমস্ত জায়গায় অবস্থান করে, ঠাকুরগাঁ, রাঙামাটি, ফেনী, হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বিওপি আছে, বর্ডার আছে, সেখানেও পর্যন্ত এখান থেকে তারা উদ্ভূত করেছে তাদের ওয়্যারলেসের মাধ্যমে। এবং দেখেন 36টা জায়গায় বিদ্রোহ সংগঠিত হয়েছে। কাজল ভাই, আপনি বলছেন যে ওয়্যারলেসের মাধ্যমে, এই অবজারভেশনে আছে যে গণমাধ্যম তখন বলছেন, প্রচার হয়েছে যে বিডিআর ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনারা বেরিয়ে আসুন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন, অমুক অমুক অমুক, মাত্র 49 দিন এই সরকারটি এলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময়ে আবারও বারবার সেই প্রখ্যাত খান সাংবাদিকদের কথা বলছি, যে বাংলাদেশে তো তারা একটা নিজেদের বিষয় নিয়েই আছেন, কিন্তু কোথায় তাহলে দায়িত্ববোধের জায়গাটি? সেই বোধটি কি? এরা কিন্তু প্রণব আসলে ইন্ধন জুগিয়েছে, এবং এই জন্য মন্ত্রী মহোদয় যেটা বললেন যে তাদেরকে খুঁজে বের করে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, তার বুদ্ধিমত্তা, এটা যদি না হতো, আমি একটু শেষ করছি, না হলে সারা দেশে আগুন জ্বলে যেত, ওইখানে বিডিআর ক্যাম্পে আরো অনেক রক্ত ঝরতো, আশেপাশে যে সিভিলিয়ান পপুলেশন আছে সেগুলো ধ্বংস হয়ে যেত, সারা বাংলাদেশের বিভিন্ন বিডিআর এলাকায় যে কি যে একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটাই কিন্তু চেয়েছিল এই নাসিরউদ্দিন পিন্টু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। কারণ সরকার তখন মাত্র 48 দিনের সরকার নাজুক অবস্থায় ছিল, তখনই তারা এই সুযোগটা করে নিয়েছিল যে এই সময়ে যদি একটা আঘাত হানা যায় তাহলে সরকার
সরকারের পতন ঘটনা যাবে। তার সাথে সাথে তারা এই যে দুষ্ট মিডিয়া কতগুলো ছিল যারা এই করেছে তাদেরও প্রভাবিত করেছে, তারাও একইভাবে তাদের সাথে সুর মিলে কাজ করেছে। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু মাননীয় মন্ত্রী যে কথাটি এসেছিলেন যে আমরা প্রচারণা নিয়ে কথা বলছিলাম যে তাদের নানা মাত্রিক বিষয়ের মধ্যে একেবারে বিপর্যস্ত পরিস্থিতি একটা, তাহলে আমাদের সরকার কিংবা মাননীয় মন্ত্রী মন্ত্রণালয়ের যে দায়িত্বে, তাহলে আমরা শুধু একটু দেখবো এবং আমরা যখন একটু সময় সুযোগ পাবো তখন এসে বলবো তারা খারাপ কাজ করছে কিন্তু আমরা কোনো কাউন্টার করবো না এবং এইভাবেই চলতে থাকবে, বা মানুষের সম্ভাবনা যে নষ্ট করছি এর মূল্য কে দিবে? আসলে বিষয়টি আসলে মোটেই তা না। আমি যেটা বলতে চাই প্রণবদা, আসলে সরকার এর দায়িত্ব অনেক বেশি। সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, সরকার এই জাতির ভাগ্য পরিবর্তন করার দায়িত্বে। এখন যারা শুধু অপকৌশল, ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত, তাদেরকে কিভাবে আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এবং আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে যারা আমরা দায়িত্ব পালন করছি, সবাই মিলে কিন্তু আমরা একটা পরিকল্পনা করি। আপনি জানেন যে আন্তঃ মন্ত্রণালয়ে আমরা প্রায় বৈঠকে বসি এই ধরনের অপপ্রচার, যেটাকে আমরা এই ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন বলি। আজকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এর একটা প্রবলেম। আমি গতকাল রাত্রে এসেছি নিউজিল্যান্ড থেকে। আজকের আলোচনা কিন্তু পার্টিকুলার একটা বিষয়ের উপরে, কিন্তু পার্টিকুলার একটা আলোচনা ওই সময় 25 এবং 26 ফেব্রুয়ারি প্রণব যে কথাটা বলার চেষ্টা করতেছে যে 25 এবং 26 ফেব্রুয়ারি এই যে একটা অকল্পনীয় একটা ঘটনা ঘটলো, 48 দিনের একটা সরকার সেখানে ছিল, সেখান থেকে যে অপপ্রচারের মাধ্যমে এই যে বিডিআরদের পক্ষে যে প্রচারটা তখন করা হচ্ছিল বা বিডিআরদের নৈতিকভাবে তাদেরকে সমর্থন দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং তারা একদিন না দুই দিন, আমরা বুঝতেই পারছিলাম না যে এতগুলি অফিসারদেরকে তারা হত্যা করে দাবি আদায় করতে যাচ্ছে। ওই সময় যে ভূমিকাটা তৎকালীন সময় যারা পালন করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, বা কোনো একটা কিছু করা হবে কিনা, এই বিষয়ে আমার মনে হয় প্রণব আপনার কাছ থেকে স্পেসিফিক জানতে চেষ্টা করছি। প্রথমে বলেছি কাজল ভাই, সেটা হলো যে আমরা মনে করি যে অন রেকর্ড সমস্ত কিছু আমাদের কাছে আছে আর্কাইভে। সো আমরা ওই 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালের যে ঘটনা প্রবাহ, যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যাদের যা কিছু ভূমিকা, সেই রেকর্ডগুলো আমরা কালেক্ট করে আমাদের এই অবজারভেশনে যেটা উল্লেখ করা আছে, এটা আমরা সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় যারা কৌশলী আছেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছেন, আমাদের সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস আছে, আমরা সব জায়গায় সেই তথ্যগুলো সরবরাহের মাধ্যমে এই মিডিয়ার বিদ্রোহর নামে যাকে উস্কানি দিয়ে আমাদের এই মিডিয়াগুলো কাজ করেছে তার বিষয়ে ব্যবস্থা যাতে গ্রহণ করা যায়, এই বিষয়ে আমাদের সরকার কিন্তু আমরা কাজ করতে চাই বলেই আমি মতামত প্রকাশ করেছি সুনির্দিষ্টভাবে। এখানে যে অবজারভেশন এসছে, সেই অবজারভেশনের মধ্যে মেইন কথাটাই হচ্ছে যে যদি তারা সফল হতো তাহলে 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে সেই বিচার কাজ সম্পূর্ণ করা যেত না। 21 আগস্টের মামলার বিচার কাজ সম্পূর্ণ করা যেত না। ঠিক আছে, এই যে আজকে জঙ্গিবাদকে নির্মূল করা যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজ করা হচ্ছে সেটাকে করার সম্ভব হতো না, এবং সেনাবাহিনী এবং বিডিআরকে প্রকাশ্য লড়াইয়ের মধ্যে লিপ্ত করে সমগ্র জাতি এবং সমগ্র সরকার এবং সার্বভৌমত্ব ধ্বংস। সারা বাংলাদেশে অসংখ্য বিওপি ছিল, তারা যেভাবে উদ্বুদ্ধ করছিল, এবং 6666 জন এই বিডিআর সদস্যকে এই মিউটিনি করার অপরাধে পিলখানার বাইরে 6666 জন সদস্যকে বিচারের আওতায় আনা হয়েছে। সে রাঙামাটির মারিশা থেকে শুরু করে সকল স্থানে, ফেনী থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে সাতক্ষীরার নীলডুমুর যেখানে সুন্দরবনের কাছাকাছি, সেখানেও তারা বিদ্রোহ করেছে, এবং বিদ্রোহ করে সেই সমস্ত অফিসারদেরকে তারা লাঞ্ছিত করেছে, কোথাও কোথাও মারধর করেছে, এবং তারা প্রাণের ভয়ে জীবন বাঁচানোর জন্য তারা এলাকার লোকজনের কাছ থেকে আশ্রয় পেয়ে কোনো রকমে বেঁচে যায়। এই যে উদ্বুদ্ধ করা হলো, তাদেরকে প্রলুব্ধ করা হলো, এবং 49 দিনের সরকারকে ফেলে দেওয়ার জন্য সরকারকে একটা পর্যায়ে নিয়ে এসে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলো, এবং তারপরে দেখেন কত সাহস তাদের। তারা সেখান থেকে সেদিন নানক সাহেব, সেদিন আজম সাহেব, ব্যারিস্টার ফজলে নূর তাপস সাহেব, কামরুল ইসলাম সাহেব এবং সাহারা খাতুন, তারা যে প্রকাশ্য ভূমিকা রেখেছিলেন, সাহসিকতার ভূমিকা রেখেছিলেন। মধ্যরাতে তারা সেদিন যে এই বিদ্রোহী সেনাদের কাছ থেকে অস্ত্রগুলি তারা সংগ্রহ করেছিলেন, এবং সেই রাতের অন্ধকারে সেই সমস্ত অফিসার, যে সমস্ত পরিবাররা নির্যাতিত হয়েছিল, যারা
কষ্টের সম্মুখীন হয়েছিল, পাশবিকতার সম্মুখীন হয়েছিল, তাদেরকে তারা সেদিন রাতে বের করে আনার জন্য চেষ্টা করেছিলেন এবং তারা তাদেরকে সেদিন বের করে নিয়ে এসেছিলেন। এই যে সাহসিকতা ভূমিকা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে কুল করে তাদেরকে একটা পর্যায়ে যে নিয়ে এসেছিলেন, সেই বিষয়গুলি এই বিচারের মধ্যে। এটা সাধারণ কোনো ব্যাপার না এবং সাধারণ কোনো ঘটনা না। আজকে প্রণব এই এটিএনের মাধ্যম দিয়ে যে মর্মন্তুদ যে ঘটনা, যে দুঃখের কাহিনী আজকে যে বলার যে চেষ্টা করছি আমরা, সেটা সমগ্র জাতির জন্য এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে কি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই সমস্ত ব্যক্তিগুলি তারা আমাদের বিরুদ্ধে কাজ করেছে। জি, আমি কাজল ভাই আসবো, আপনার কাছে আসবো, কিন্তু আমি বলতে চাই যে মাননীয় মন্ত্রী প্রচার নিয়ে বলছিলেন যে একটি রাষ্ট্র কাজ করে বা অনেক সরকারের অনেক দায়িত্ব থাকে, কিন্তু আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে যে 1975 সালের জুন জুলাই মাসে আমরা ঠিক বাজেটের আগে আগে আমাদের প্রবৃদ্ধি প্রায়শই, আমি এটি বলার চেষ্টা করছি যে প্রায় 8.16 এই প্রবৃদ্ধিটি জাতির পিতা অর্জন করলেন এবং আজকে বাংলাদেশে তার কন্যার হাত ধরে 8.15। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো ভালো করব। পদ্মা সেতু হয়ে গেলে সেটা ডাবল ডিজিটে যাবে, কিন্তু শুধুমাত্র সেই সময়ে মাওলানা ভাসানীর হক কথা, সেই সময়ে জাসদের গণকণ্ঠ, সেই সময়ে আরো বেশ কয়েকটি পত্রিকা, সুনাম ধন্য পত্রিকা, এখনো সেগুলো বাজারে প্রকাশিত হয়, সেই সমস্ত পত্র পত্রিকা যে ধরনের অপপ্রচার করলো, অর্থাৎ আমরা কাজ করব, সরকার কাজ করবে, কিন্তু অপপ্রচার সব ম্লান করে দিবে। এবং আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই বলবেন যে না, আমরা অনেক ব্যস্ত থাকি, অপপ্রচার দেখার হয়তো সময় নাই। নিশ্চয়ই আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই, নিচে ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ, ষড়যন্ত্র, বিচারহীনতা এবং রাজনীতি। মাননীয় মন্ত্রী, আমি আসলে যেই জায়গাটিতে ফোকাস করতে চাই যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে জায়গাটি এত দিনে তৈরি হয়েছে, এত কষ্টের পর আমরা যেই জায়গাটি এসেছি, শুধুমাত্র অপপ্রচারের কারণে আমরা নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। সেই সাইদিকে চাঁদে দেখার থেকে শুরু করে সর্বশেষ লবণের দাম, আমাদের সাথেই আপনি ছিলেন, যে কিভাবে গুজব রটিয়ে কিভাবে এই বিষয়গুলো তারা তো বসে আছে। অর্থাৎ আমাদের একটা সুনির্দিষ্ট মনিটরিং কিংবা জাতীয় গণমাধ্যমের কথাই যদি ধরি, সেখানে কি তাহলে কমিটমেন্টের অভাবে এই বিষয়গুলি হচ্ছে না? আমি যদি আমাদের সামনে এই বিষয়গুলি ধরতে দেখি, আমরা তো সেগুলো নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করি, তাই না? আজকে গণমাধ্যমের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল বলেই আমরা দেখেছি যে সেই ধর্ষক গ্রেপ্তার হয়েছে এবং সেখানেও সরকার বিরোধী আন্দোলন করার একটা চেষ্টা ছিল, সেটিও ভেস্তে গেছে। অর্থাৎ ডেডিকেশনটি ছিল, মানুষের ভিতরে মমত্ববোধ ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একেবারে নৈপুণ্যের কারণে সেটি হয়েছে। তো সেই জায়গাগুলো প্রচারণায় দেখি না কেন? আমার মনে হয় প্রচারণার ক্ষেত্রে সরকার বা আমাদের তথ্য মন্ত্রণালয় কাজ করছে, তবে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত যে পর্যায়টা সেখানে পৌঁছতে আমরা হয়তো এখনো পর্যন্ত পূর্ণভাবে আমরা সক্ষম হতে পারি নাই। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাকে আগেও বলছিলাম যে আমরা আন্তঃমন্ত্রণালয়ে আমাদের একটা টিম আছে, যারা আমরা এই টিম বসে আমরা এই অপপ্রচার এর প্রশ্নে সকল ক্ষেত্রে, শুধু মিডিয়ার বিদ্রোহ না, আমাদের আজ অবধি আপনি যতগুলো পয়েন্ট বললেন, লবণ নিয়ে গুজব, হ্যাঁ, এর আগে আমরা আরো ধান নিয়ে কিছু গুজবের কথা দেখেছি, পদ্মা সেতুর গুজব, সাইদিকে চাঁদে দেখা যায়, এই সকল ক্ষেত্রে। আবার আপনি বলছেন যে বাঁশের কেল্লা বা এই ধরনের কিছু ওয়েবসাইট, কিছু ফেসবুক পেজ আছে যারা এগুলো চালাচ্ছে। আসলে আমাদের যে টিমটা, আমরা একাধিকবার বিভিন্নভাবে এই বিষয়গুলো বিশ্লেষণ করে কিভাবে বিটিআরসি সহ আমরা গোয়েন্দা সংস্থা সহ কাজ করে কিভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সরকারের পক্ষ থেকে করণীয় পদক্ষেপ এবং ব্যবস্থা, সেটা কিন্তু প্রযুক্তির ব্যাপার। একটা বিষয় বুঝতে হবে যে এখানে প্রযুক্তির ব্যবহারটা আমরা কিভাবে করলে অপপ্রচার প্রতিরোধে আমাদের সরকার সফল হবে, সেই প্রশ্নে কিন্তু আমরা কাজ করছি।
আমাদের কিছু সময় লাগবে। আমি জানি যে এই অপপ্রচারের কারণে দেশে বিভ্রান্তি তৈরি হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। এই বিডিআর বিদ্রোহ, কাজল ভাই খুব সুন্দরভাবে বলেছে যে এই বিদ্রোহ যদি সফল হতো, এই বাংলাদেশের পরিণতিটা কি হতো। এবং সমগ্র বাংলাদেশে বিদ্রোহ বলতে কি, একেবারে এটা একটা রক্তের হোলি খেলার মতো হতো, সাধারণ মানুষ বলি হতো, শুধু সেনা কর্মকর্তারা নয়। এটা এবং পাকিস্তানের পাকিস্তান আসলে মূল কথাটা হলো যে যুদ্ধ অপরাধীদের বিচার, এটা তো শত্রুপক্ষ মেনে নিতে পারছে না, যারা ৭১-এর পরাজিত অপশক্তি। এবং এই বিএনপি জামাত তাদের প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের নেতৃত্ব দানকারী দল হিসেবে তারা দেশে এখন পর্যন্ত তাদের রাজনৈতিক মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই। এখানে যেটা হলো যে এখানে ওরা এই চক্রটি, যারা এই বিডিআর বিদ্রোহ ঘটানোর পেছনে মূল মদতটা দিয়েছিল, বেগম জিয়া সকাল ৮টা থেকে নিউজ, যে বেগম জিয়া ২টার আগে ঘুম থেকে ওঠে না। আমি একটু শেষ করি যে উনি এই তথ্য কোত্থেকে পেল, তার পুত্র ওখান থেকে মেসেজ দিল যে বেগম জিয়া ঘুম থেকে ওঠে না, ৮টার সময় সে বাড়ি থেকে বের হয়ে গেল। এবং যে গাড়িতে উনি চড়েন না, সেই একটা ভিন্ন গাড়িতে করে উনি কালো গ্লাসের গাড়ি, এই তথ্যগুলো কিন্তু আমরা জানি। এখন আমাদের কাছে কিন্তু সব মেসেজ আছে। প্রশ্ন যে আপনার কাছে সব মেসেজ থাকে, মেসেজ আছে, আমরাও ছোটখাটো কিছু তথ্য হয়তো রাখার চেষ্টা করি। আপনার রাজনীতির যে ছোট্ট কর্মীটি আছে আপনার একেবারে নির্বাচনী এলাকায়, যে প্রত্যেকদিন বিকালে গিয়ে চায়ের দোকানে আড্ডা মারে, তাকে কি আপনি আপনার তরফ থেকে এডুকেটেড করেছেন যে সেই সময়ে বেগম জিয়া কোথায় ছিল, লন্ডন থেকে ফোনে কি বলল, এবং ইউক্লিক্সের তথ্য ফাঁস হওয়ায় কি কনভারসেশন, সেটিও কিন্তু নানাভাবে গণমাধ্যমের হাতে এসছে। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সর্বশেষ ছোট্ট কর্মীটিকে কি আপনি এডুকেট করেছেন যে সরিষাবাড়ি চায়ের দোকানে গিয়ে এসে প্রতিপক্ষের সঙ্গে এই তর্কে বলবে যে না এই কাজগুলো সেই প্রতিক্রিয়াশীল চক্রগুলি করছে? আমি আপনাকে একটা কথা এইভাবে বলতে চাই, শেয়ার করতে চাই যে বাংলাদেশে আমার প্রায় ৪ কোটি মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যাদের আইডিয়া আছে, ফেসবুকে পেজ আছে, এবং এই বাংলাদেশে প্রায় ১০.৫ কোটি মানুষ মোবাইল ব্যবহার করে। পৃথিবীতে যদি আপনি তুলনা করেন, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইন্টারনেট কানেক্টেড এটা হলো বাংলাদেশে। অনলাইনে অ্যাক্টিভ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে যে কয়টা দেশ আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই প্রযুক্তি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা করেছেন। আমি আপনাকে এটা বলতে চাই যে শুধু আমি মুরাদ আমার নেতা কর্মীদেরকে কতটুকু এই ব্যাপারে শিক্ষা দিতে পেরেছি, এডুকেটেড করতে পেরেছি, ট্রেন্ড আপ করতে পেরেছি, স্কিল করতে পেরেছি, শুধু এরকম না, কিন্তু সারা বাংলাদেশের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের মূল লক্ষ্য, যাদের আমাদের সকল রাজনীতি কিন্তু ওদেরকে কেন্দ্র করে, যে ওদের জন্য একটি বাংলাদেশ আমরা গড়ে দিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এই বাংলাদেশের ওই প্রজন্ম কিন্তু আমার যে ছেলে, ও ৯ বছর আমার চেয়ে এক্সপার্ট, ও আমার অনলাইনে অ্যাপসগুলো যেভাবে কি সহযোগিতা করব আপনাকে, যে ডিসেম্বর মাসে দর্শক আপনাদেরও মনে আছে যে বিজয় দেখা একটা অনুষ্ঠানের নামে আমরা বাংলাদেশের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছিলাম এবং সাধারণ ছাত্রছাত্রীরা এটিএন নিউজকে প্রশ্ন করেছে, আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে ফিরে আসার পর আমরা যখন মূল্যায়ন করতে বসি, তখন আমরা দেখলাম যে ঠিক শিবিরের বাঁশের কেল্লা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্থাপন করছে, সেই প্রশ্নগুলো স্টুডেন্টরা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনার সময় লাগবে, 11 বছর 12 বছর, এটা অনেক সময়, তাই না? কিন্তু কথা হচ্ছে যে একেবারে ইঁদুর যেমন ক্ষেতের ধান নষ্ট করে ফেলে, এরকম একটি বিষয় কিন্তু আমাদের মনে হয়েছে যে একেবারে তথ্য সন্ত্রাস দিয়ে আমাদের ছাত্র সমাজকে মগজ ধোলাইয়ের মাধ্যমে একটা বিকৃত জেনারেশন আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক কমিটমেন্টই কথায়। আমাদের কমিটমেন্ট অবশ্যই এটা যে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। আমাদের আগামী দিনের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এক কথায় তাদেরকে একটি দেশ তৈরি করে দেওয়া যাওয়া, সৃষ্টি করে দেওয়া যায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। যে আমরা এখানে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকল সফলতার কৌশল আমরা এই 11 বছরে কতটুকু পেরেছি তা প্রশ্নের উদয় হলেও আমি এটুকু বলতে চাই যে আমরা কিন্তু অনেক বেশি সময়, 48 বছরের মধ্যে 26 বছর কিন্তু আমরা পরাধীন বাংলাদেশেই ছিলাম। অতএব এটা যেন আমরা ভুলে না যাই যে 22 বছর আমরা
মুক্তিযুদ্ধের চেতনার সরকার এই রাষ্ট্রকে পরিচালনা করেছে। ২৬ বছর কিন্তু আমরা স্বাধীনতা বিরোধী অপশক্তিদের দ্বারা পরিচালিত হয়েছে। আমি এইভাবে কেন আমরা আশা করি যে ওভারনাইট আমরা আমাদের আলাউদ্দিনের চেরাগ তো আমাদের কাছে নাই যে আমরা এই মুহূর্তেই সমস্ত কিছু করে ফেলবো। হ্যাঁ, আমরা এই বিশ্বের যে তথ্য প্রযুক্তির সবচেয়ে সেরা কৌশলগুলো আমাদের উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার নেতৃত্বে আমরা ওই কৌশল প্রযুক্তি ব্যবহার করে আমরা সেদিকে আগাচ্ছি যাতে এই বাংলাদেশে অপপ্রচারের ইঁদুর আমাদের সকল উন্নয়নের সফলতার সমস্ত খেয়ে ঘুণে ধরা একটি অবস্থার দিকে আমাদেরকে পরিণত করবে, সেই সুযোগ যাতে না পারে সেই ক্ষেত্রে সরকার অবশ্যই সচেষ্ট। এবং আমরা এই অপপ্রচার বাংলাদেশের সফল হতে দেই নাই, দিবও না। আমরা যেন হতাশার দিকে চলে না যাই, আমরা যেন মনে রাখি যেন আমরা মাননীয় মন্ত্রী আসবো। আমি একটু মাননীয় মন্ত্রীর কথার সূত্র ধরে যে আমাদের কাছে আলাউদ্দিনের চেরাগ নেই, কিন্তু তার চেয়ে বড় সম্পদ রয়েছে আমাদের মনুষ্য সম্পদ। এবং বাংলাদেশের যে পরিমাণ আমরা কাজ দেখছি, বিশ্ব নেতারা বাংলাদেশকে যেভাবে প্রশংসা করে বা বাংলাদেশের দিকে যেভাবে তাকায়, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে দুষ্টুমি করে বলছিলাম যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা কিন্তু হেনরি কিসিঞ্জারকে নিমন্ত্রণ জানাতে পারি যে তিনি এসে বাংলাদেশটাকে দেখুক, যে সেই বাংলাদেশ এখন বিশ্বের অর্থনীতির বিশাল রোল মডেল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিনের চেরাগ নেই আপনার, আমরা মানলাম, কিন্তু কথা হচ্ছে ৩১শে জানুয়ারি ১৯৭২, মানিক স্যার নিশ্চয়ই আপনি সেই দিনটিতে ঢাকায় ছিলেন, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠান ঢাকা স্টেডিয়ামে, জাতির পিতার বিখ্যাত বক্তব্য যে এই ২টি বছরে আমি যদি তোমাদেরকে আরো ১ বছর যদি না খেয়ে থাকতে করি, কষ্ট করতে বলি, তোমরা করবা না, হাজার হাজার মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমরা করব, অর্থাৎ ১টি বছর আমার দেশ গঠনের সময় দিতে হবে এবং সমস্ত কিছু তোমাদের করতে হবে। এবং সেই অনুযায়ী ৭৩ সালে একটি মূল্যায়ন করা হলো, সেই মূল্যায়নে দেখলো যে প্রায় ৪৮ ভাগ ভাঙার সড়ক টড়ক সব ঠিক করে ফেললেন। জাতির পিতা কিভাবে পারলেন? মানিক স্যার, আপনার কাছ থেকে শুনবো আমি ছোট্ট একটি বিরতির পর। ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে ষড়যন্ত্র, বিচারহীনতা ও রাজনীতি। আমাদের আজকের বিষয় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবো। বিশেষ করে মানিক স্যার, আমার যে প্রশ্নটি ছিল যে জাতির পিতার সেই বিখ্যাত উক্তি যে মনুষ্য শক্তিকে জাগিয়ে তুলে কিভাবে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি ঠিক করে ফেললেন মাত্র ২-৩ বছরের মধ্যে, মানে সেটি অভাবিত একটি বিষয়। একেবারে শেষ ধাপে কি যোগ করবেন আপনি? একটি উদাহরণ দেই। কয়েক মাস আগে আমাদের মুক্তিযুদ্ধের একজন বিদেশি বন্ধু এসেছিলেন গত ফেব্রুয়ারি মাসে, তাকে নিয়ে টুঙ্গিপাড়া যখন যাচ্ছিলাম, সেই মাওয়া রোড হয়ে উনি যখন দেখলেন যে পদ্মা সেতুর অনেক কিছু এখন দেখা যাচ্ছে, ওনার কাছে উনি যে প্রশ্নটা আমাদের করেছিলেন সেটি, তোমাদের প্রধানমন্ত্রীর হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে? এই প্রশ্নের জবাবে আমরা বলেছিলাম যে আলাউদ্দিনের চেরাগ হচ্ছে কমিটমেন্ট, কারণ তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এটাই তার আলাউদ্দিনের চেরাগ। এবং বঙ্গবন্ধুর ব্যাপারেও কিন্তু একই কথা, উনি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির যে অবস্থা হয়েছিল, আমাদের অবস্থা কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ ছিল, কিছুই ছিল না, টাকা পয়সা সব পাকিস্তানিরা নিয়ে গেছে। কিন্তু তারপরে উনি ৩ বছরে দেশকে যে অবস্থায় এনেছিলেন, মাত্র ৩ বছরে, সেটি ছিল বিকজ অফ হিজ কমিটমেন্ট। উনি দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, যে কথাটা উনি সেই ডেভিড ফ্রস্টের সাথে ইন্টারভিউতে উনি একই কথা বলেছেন যে দেশকে গড়া, এখন আমি দেশকে আবার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি দেশের মানুষকে অতি বেশি ভালোবাসি। এই যে ভালোবাসা, এই যে কমিটমেন্ট, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। এখানে সম্পদ তো এটাই, মনুষ্য সম্পদ আর আলাউদ্দিনের চেরাগটা আসলে এটাই। আমি ওই অপপ্রচারের ব্যাপারে একটুখানি অ্যাড করতে চাই। এই বিডিআর হত্যাকাণ্ডের পরে তাদের এই অপপ্রচার, এটা কিন্তু প্রাথমিকভাবে অনেকখানি কাজ করেছিল কিন্তু, এবং তখন কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা, তার দূরদর্শন সবকিছু মিলিয়ে দেশকে যে রক্ষা করলেন, এই কথাটা কিন্তু তখন অনেকেই বলেনি
বলার বোধহয় সাহসও পায়নি। আর অপপ্রচারকারীরা আমি মনে করি তারাও ষড়যন্ত্রের অংশ, তারা ষড়যন্ত্র করে গেছে। এর পরে বুঝতে পেরেছে যে সেদিন যদি আসলেই মাননীয় প্রধানমন্ত্রী এবং তাকে যেসব সামরিক কর্মকর্তারা উপদেশ দিয়েছেন তাদের এই উপদেশ না শুনলে দেশটা কি হয়ে যেত সেটা কিন্তু আজকে অবজারভেশনে যেমন আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর মেধা প্রজ্ঞা সেগুলোর কিন্তু একেবারে পরিষ্কারভাবে এই অবজারভেশনটি আছে। এবং আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে যে সেই ঘটনার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই ভাষণটি তিনি নিজেই লিখেছিলেন এবং ভাষণের একটি লাইন আজও আমাদের মনে হয় যে আমাকে দয়া করে কঠোর হতে বাধ্য করবেন না। কি দারুণ লাইন। তো আমরা একেবারে উনি যখন ক্যান্টনমেন্টে গেলেন তখন কিন্তু অনেকেই তাকে মানা করেছিল যে ক্যান্টনমেন্ট যেন না, কিন্তু উনি তো বঙ্গবন্ধুর কন্যা, ওনার সেই সাহস হয়েছিল, উনি বলেছে না আমি ক্যান্টনমেন্ট যাব এন্ড আই উইল ফেস ইট। স্যার আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারে 30 সেকেন্ড সময় পাবেন নুরুল স্যার, একদম 30 সেকেন্ড আপনার সমাপনী। যে সাংবাদিকদের কথা আপনি বলেছিলেন সেখানে আমি একটা কথা শুধু বলবো, ওনারা ওই সময়টা ধরে নিয়েছিলেন যে সরকারের পতন হয়েই যাচ্ছে, যেহেতু হয়েই যাচ্ছে তাহলে ওদের পক্ষে তো কথা বলা তাদের জন্য লাভজনক ছিল, তারা তো মেধাবান ব্যক্তি, বর্ণচোরা। দ্বিতীয় একটা বিষয় ছিল যে কথাটা আসে, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত যেটা নিলেন, যেটা আমরা বুঝি এই ফোর্সের সদস্য হিসাবে, যদি ওই সময় উনি সেনাবাহিনীকে পুরাপুরি জিনিসটাকে নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করতেন, কি হতো? দুইটা জিনিস হতো। সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যেত। সেনাবাহিনীর কারা? সিপাহীরা। সিপাহী বিডিআর সিপাহী এক হতো, সিপাহী ভাই ভাই, অফিসাররা আবারও এখানে ভিক্টিমাইজ হতো। আর দ্বিতীয় হতো কি, সীমান্ত থেকে বিডিআররা সব উঠে চলে আসতো, সীমান্ত হয়ে যেত অরক্ষিত। দেশটা একটা টোটালি কিসের মধ্যে পড়তো আমরা কল্পনা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। কাজল ভাই 1 মিনিট সময় পাবেন আপনি। না, আমি বলবো যে বাংলাদেশে আলাউদ্দিন তো একটা প্রতীকী শব্দ। আমি বলবো যে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর চেরাগ আছে, আলাউদ্দিন বাদ দিয়ে দেন, এখন বঙ্গবন্ধুর চেরাগ মাননীয় নেত্রী শেখ হাসিনার কাছে আছে, যে বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর দর্শন তার কাছে আছে। এবং আমি মনে করি সেদিন যে রকেট লঞ্চার, সেদিনকার বোমা, সেদিনকার যারা হেলিকপ্টারে গুলি করে তারা কি পারে না। এবং সারা বাংলাদেশ, আমাদের সাবেক আইজিবি সাহেব বলেছেন, উনি পড়েই বলছেন এই কথাটা, যে সারা বাংলাদেশ সেদিন অরক্ষিত হয়ে গেছিল এবং তাদেরকে কুল করে যেভাবে যে পরিস্থিতির মোকাবেলা, এবং মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এখনো পর্যন্ত আমি আছি, যেভাবে পরিস্থিতিকে মোকাবেলা করে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে, সার্বভৌমত্বকে রক্ষা করা হয়েছে, এটা যে কি একটি অসাধারণ, এটা প্রচার হওয়া উচিত, এটা বলা উচিত। এবং এটা কতগুলি অস্ত্র ছিল এটা বলা উচিত, কতগুলি মানুষ ছিল বলা উচিত। সারা বিডিআর এর মধ্যে সারা বাংলাদেশের সকল বিডিআররা টাট্টুসু করার জন্য এখানে উপস্থিত হয়েছিল। সেদিন যদি তারা জিকাতলা, হাজারীবাগ ওই দিক দিয়ে যদি তারা সেদিন অস্ত্র নিয়ে যদি বেরিয়ে যেত, এবং পরবর্তীতে সারা বাংলাদেশের বিওপির থেকে অস্ত্রগুলি যদি নিয়ে তারা বেরিয়ে যেত, আমি আপনাকে বললাম দেশের সুন্দরবনে, সেখানে গভীর অরণ্যে, সেখানেও তারা বিদ্রোহ করেছিল। সুতরাং বিদ্রোহীদেরকে কন্ট্রোল করা খুবই রকম মুশকিল ছিল, এবং এটা মাননীয় নেত্রী শেখ হাসিনা সেদিন অত্যন্ত সাহসিকতা জাতির কৃতজ্ঞ হওয়া উচিত, আমাদেরও কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যে বিষয়টি বলছিলাম যে জাতির পিতার 1972 সালের 31শে জানুয়ারি অস্ত্র সমর্পণের সেই ভাষণের একটি জায়গায় বলছিলেন যে আছে আমার মানুষের মনোবল, একতা, এই মনুষ্য শক্তির উপর ভর করে আমি আবার নতুন সোনার বাংলা গড়তে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলোকে যারা বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট নীতি থাকা উচিত না? নিশ্চয়ই, যারা বিভ্রান্তকারী তাদের কাজই বিভ্রান্ত তৈরি করা। আর আমাদের যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমাদের রক্তে মাংস ধারণ করি, জাতির পিতার আদর্শ, দর্শন, চেতনা সমস্ত কিছু আমরা আমাদের সমস্ত অস্তিত্ব দিয়ে আমরা সেটা মেনে জেনে বুকে ধারণ করে চলতে চাই, এবং জীবন দিয়ে হলেও জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। আমি বিশ্বাস করি, হ্যাঁ, আমাদের আলাউদ্দিন এর চেরাগ আমাদের বঙ্গবন্ধু কন্যার নিচেই, এটা এর চেয়ে বড় সত্য আর কিছু নাই। একমাত্র উনিই পারেন, উনি যে পারেন তার বহু প্রমাণ
উনি করেছেন। এটা বিডিআর বিদ্রোহ তো একটা উদাহরণ। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার, আত্মস্বীকৃত খুনিদের বিচার বঙ্গবন্ধু কন্যার কারণেই সম্ভব হয়েছে। এটা কেউ অস্বীকার আমরা করি না, করার কোনো জায়গা নেই। যুদ্ধ অপরাধীদের বিচার থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, ৩রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যাকারীদের খুনিদের বিচার, সকল বিচার, বিচার বহির্ভূত যে বাংলাদেশের যে নোংরা কালো অধ্যায় তৈরি করেছিল খন্দকার মুশতাক, জিয়াউর রহমান, এই বিচারহীনতার বাংলাদেশকে বিচার সুশাসনের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা। আমরা যদি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ছাত্রছাত্রী বা তাদেরকে যদি বোঝাতে পারতাম, এবং আমার মনে হয় যে জাতির পিতার স্বপ্ন আরো দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারতাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই, এবং এই অনুষ্ঠানটি রাত 1টা 10 এবং পরের দিন সকাল 7টা 30 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।